হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল টিউন অফ ফিজিক্স। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। প্রাসের গতির প্রথম পর্বটা দেখেছো তো? সেখানে আমি বলেছিলাম যে একটা আনুভূমিক অবস্থান থেকে একটি বলকে বা একটি বস্তুকে আনুভূমিকের সঙ্গে একটা কোণ করে ওপরের দিকে ছুড়ে দিলে সেই বস্তুটার যে গতিপথ হয় তাকে বলা হয় প্রাসের গতিপথ। এবং এই প্রাসের গতি কেন বলা হয় তার সম্পর্কে প্রথমে বলেছিলাম, এবং তার থেকে বিভিন্ন রকম ভৌত রাশিগুলো, প্রক্ষেপ সীমা, সর্বাধিক উচ্চতা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ফর্মুলাগুলোকে তৈরি করেছিলাম, কারণ এই ফর্মুলাগুলো দিয়েই অঙ্ক আসে। আজকে আমরা প্রাসের গতির দ্বিতীয় পর্বে আনুভূমিক অবস্থান না, কোনো একটি উচ্চ অবস্থান থেকে বিভিন্ন কোণে একটি বস্তুকে ছুড়ে দেওয়া হলে তাহলে যে প্রাসের গতি হবে, সেই প্রাসের গতির ওপর যে সমস্ত প্রবলেমগুলো পরীক্ষায় আসে, এগুলো খুব ইম্পর্টেন্ট, সেইগুলো সম্পর্কে বলবো, তার কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ফর্মুলাটাকে তৈরি করা শেখাবো এবং একটা ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সের সাহায্যে তোমরা এই ধরনের প্রবলেমগুলো, এগুলো বেশি আসে এখন, এই ধরনের প্রবলেমগুলো অত্যন্ত সহজে করতে পারো। তাহলে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। চলো আজকের ক্লাসে প্রবেশ করে যাই। তাহলে আগে আমার ওস্তাদ অ্যাক্টর অর্চিতের অ্যাক্টিং আগে দেখে নাও। যে ঘটনাটা আমি বললাম সেই ঘটনাটাই এখানে পারফর্ম করে দেখানো হচ্ছে একটা বলের সাহায্যে। এখানে বলটা একটা উচ্চ অবস্থান থেকে আনুভূমিক দিকে প্রথমে ছুড়ে দেওয়া হলো। বলটা প্রাসের গতি মেনে সামনে এসে পড়ল। এবার যদি বলটাকে আনুভূমিক দিকে না ছুড়ে ওই উচ্চ অবস্থান থেকেই আনুভূমিকের সঙ্গে একটা কোণ করে অন্যদিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে তার গতিপথটা কেমন হয় দেখো। বুঝতে পারলে? থ্যাংক ইউ অর্চিত। দেখো, দুটো গতিপথের মধ্যে একটা পার্থক্য আছে, একটা একটু আগে পড়েছে, একটা একটু পরে পড়েছে। এখন দুটো কত বেগে ছুড়েছি তা আমরা জানি না, কিন্তু আজকে আমরা এই পুরো ক্লাসের শেষের দিকে দেখতে পাবো যে কিছু অঙ্ক করব, যেখানে বিভিন্ন কোণে ছুড়বো, তার ক্ষেত্রে বেগের মান বলে দেব, কোণটা বলে দেব, সেক্ষেত্রে প্রক্ষেপ সীমা মানে কত দূরে গিয়ে পড়বে, কত সময় লাগবে, উড্ডয়ন কাল বা শেষে যেখানে গিয়ে পৌঁছাবে সেখানে তার বেগ কি হবে, তার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ওই টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, কোনো উচ্চ স্থান থেকে আনুভূমিক দিকে প্রাসের গতি সম্পর্কে আগে বুঝে নেব, কারণ এই বিষয়টা প্রথম কথা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এই জায়গা থেকে অনেক প্রশ্ন হয়। তার থেকে বড় কথা, এই টপিকটা বুঝে নিলে এরপর আনুভূমিকের সঙ্গে যে কোনো কোণে বস্তুকে ছোড়া হলে সেক্ষেত্রে বস্তুটি প্রাসের গতি হলে তার প্রক্ষেপ সীমা বা উড্ডয়নকাল বা একদম অন্তিম বেগ, এগুলো নির্ণয় করাটা জল ভাতের হবে। তাই ট্রিক্সটা কিন্তু আমরা এই আনুভূমিক দিকে প্রাসের গতি আলোচনা করতে গিয়েই বলবো, তাই ভালো করে বুঝবে এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। দেখো, আনুভূমিক দিকে যখন বলটাকে ছুড়ে দেওয়া হলো একটা উচ্চ অবস্থান থেকে, তো ধরলাম এই হাইটটা এখানে ব্রাউন কালারের একটা ডট ডট লাইন দিয়ে দেখিয়েছি, এবং তার ফলে বলটা একটু দূরে আমার পায়ের সামনে এসে পড়েছিল। এখানে প্রক্ষেপ সীমা এই লাল ডট ডট লাইন দিয়ে দেখিয়েছি। তো এটাকে আমি একটা 2 ডাইমেনশনাল পিকচারে দেখাচ্ছি। এই হাইটটাকে আমি বলছি এইচ, এই প্রক্ষেপ সীমা যত দূরে গেছে সেটাকে বলছি আর, যেগুলো আমরা ক্যালকুলেশন করব। তো প্রশ্ন কি হয়? প্রশ্ন হয় যে কত সময় লাগবে পড়তে, আনুভূমিক দিকে কত দূরে গিয়ে পড়বে, বা ওই ফাইনালি যেখানে গিয়ে পৌঁছালো সেখানে বলটির বেগ কত হলো। চলো এই বিষয়টাকে বোঝার জন্য আগে ফার্স্ট এই গতিটাকে না আমরা সিম্পলিফাই করে নেব। প্রাসের গতির প্রথম ক্লাসে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে প্রাসের গতিকে সিম্পলিফাই করার প্রসিডিওর হচ্ছে ওকে এক্স আর ওয়াই দুটো অক্ষে তুমি আগে ভাগ করে নাও, তারপর তার গতির বিশ্লেষণ করো, তাহলে তুমি অনায়াসে ক্যালকুলেশন করতে পারবে। দেখো, এখানে আনুভূমিক দিকে ছুড়ে দিল ইউ বেগে ধরে নাও। তো এই যে বলটা, তার ভর যদি এম হয়, তার উপর অভিকর্ষজ বল সবসময় নিচের দিকে কাজ করছে, দ্যাট ইজ এমজি। এখন আমি হিসাবের সুবিধার্থে এক্স আর ওয়াই দুটো ডিরেকশন যেগুলোকে চুজ করে নিচ্ছি, তার পজিটিভ এক্স অ্যাক্সিসকে আমি ডান দিকে নেব, পজিটিভ এক্স অ্যাক্সিস, এবং ওপরের দিকটাকে আমি পজিটিভ ওয়াই অ্যাক্সিস নেব। তাহলে এটা মাথায় রাখবে, এদের অপোজিট দিকটাকে আমি নেগেটিভ কাউন্ট করব। ঠিক আছে? তাহলে দেখো, এই যে হাইটটা আমি বলেছিলাম, হাইটটা কি বল থেকে মেজার করা হচ্ছে, বল থেকে আনুভূমিক তল পর্যন্ত হাইট, তাই নেগেটিভ দিকে কিন্তু এটা নিচের দিকে নামছি। সো এই হাইটটাকে আমি আর প্লাস এইচ না, এটাকে আমি মাইনাস এইচ বলবো। এবং এই আটটা, সেটা যদি এইখান থেকে হিসাব করো ডান দিকে হচ্ছে, তাহলে এটাকে আমরা তখন প্লাস আর বলবো। এবার আমি বেগগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি এই এক্স আর ওয়াই ডিরেকশনকে মাথায় রেখে। দেখো, এই বলটির ওপর
অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে, তার মানে যে অভিকর্ষজ ত্বরণ সেটাও নিচের দিকে কাজ করছে, তাহলে এই অভিকর্ষজ ত্বরণের মানও -g হবে। এবার এই বলটা নিচের দিকে কাজ করছে, এবার সেই অনুযায়ী এই প্রাথমিক বেগ ইউ সেটা আনুভূমিক দিকে ছিল, তাহলে এর উলম্ব বরাবর কোনো উপাংশ না থাকছে না, তাহলে প্রাথমিক এই জায়গাটায় উলম্ব উপাংশ বেগের 0। এর পরবর্তী জায়গায় কি হবে? বাড়বে না? বাড়বে না, নিশ্চয়ই বাড়বে, কারণ নিচের দিকে একটা ত্বরণ কাজ করছে, ফলে ওর বেগের বৃদ্ধি হবে। ধরলাম এখানে বেগ একটু বেড়ে গেল, এর পরবর্তী জায়গায় বেগ আর একটু বাড়বে, এর পরবর্তী জায়গায় আরো বাড়বে, তার মানে বুঝতে পারছো যে উলম্বভাবে ওর বেগ কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে। কিন্তু আনুভূমিক দিকে কোনো রকম ত্বরণ নেই, কোনো রকম বল নেই, তার মানে এই আনুভূমিক দিকে বেগের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, তার মানে ইউ যা ছিল সেটাই থেকে যাচ্ছে। তাহলে এই পুরো বিষয়টাকে যদি আমি ফাইনালি একটা সুন্দর ছবি থেকে বোঝানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছ যে এই হাইটটা -h, জিটা নিচের দিকে হয় -g, এবং এটা প্লাস আর সেই সব তো আছেই, আর বেগগুলোকে ভেঙে নিয়েছি। দেখো ইউ সব জায়গায় একই রয়েছে, এবং উলম্ব দিকে বেগ সেটা 0 থেকে কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং ফাইনালি ধরলাম এই এন্ডে যখন এসছে তখন এই বেগটা v7 হয়ে গেছে। এই v7টা আমাদের ক্যালকুলেশন করতে হবে, ওকে, কারণ ইউটা আমরা জানি, v7 জানি না। এবার দেখো ইউ আর v7 এই দুটো লব্ধিটাই হচ্ছে এই v বেগ, যে বেগটা হচ্ছে এই বলের এই মুহূর্তের বেগ, যেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে বুঝতে পারছো সিম্পলিফাই আমাদের হয়ে গেল। এবার এই সিম্পলিফাইড ফর্ম থেকে আমরা কি কি আইডিয়া পেলাম এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর, তার একটা চার্ট বানিয়ে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক বেশি সুবিধা হবে। আমি এই ট্রিক্সের কথাই বলছিলাম, দেখো কিরকম ভাবে তোমাদের সুবিধা হবে এই ব্যাপারটা। দেখো এক্স অক্ষ বরাবর যখন ভাবছি, ওর প্রাথমিক বেগ কি আছে? ইউ। কোন দিকে আছে? পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, সো এটাকে আমি প্লাস ইউ বলবো। অন্তিম বেগ, যেহেতু এই বরাবর কোনো ত্বরণ নেই, তাহলে ওর অন্তিম বেগও প্লাস ইউই থাকছে, কারণ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ত্বরণ এই বরাবর 0। আচ্ছা, সময়, কত সময় লাগছে সেটাই হচ্ছে উড্ডয়ন কাল, সেটা আমরা ক্যালকুলেশন করব, এবং আনুভূমিক দূরত্ব যেটা আমি বলেছি আর, সেটাও ক্যালকুলেশন করব। তাই এই দুটোকে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর প্রাথমিক বেগ কি ছিল? এই জায়গায় কোনো বেগ ছিল না, সো 0। অন্তিম বেগ দেখতে পাচ্ছি এখানে v7 আছে, যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, এবং সেটা কোন দিকে? নিচের দিকে, সো -v7, এবং এটাই আমরা ক্যালকুলেশন করব, তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা, ত্বরণ কোন দিকে? ত্বরণ নিচের দিকে, সো -g। আচ্ছা, উচ্চতা মানে কতটা গভীরতা এখানে নামবে ও কতটা হাইট নামবে, দ্যাট ইজ -h। সময় কত? সময় আবার একই রকম ভাবে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে, এবং তোমরা জানো যে এই বলটা ডান দিকে মানে আনুভূমিক বরাবর যত সময়ে এই জায়গায় এসে পৌঁছাবে, ঠিক সেই সময় ওপর থেকে নিচে এসে এই জায়গায় পৌঁছাবে, আর মানে অ্যালং এক্স অ্যাক্সিস যে টাইমটা তুমি ক্যালকুলেট করবে সেটাই অ্যালং ওয়াই অ্যাক্সিস টাইমকেই বোঝাচ্ছে। তাহলে এই দুটো বিষয় একই জিনিস, সমান। তো আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের ক্যালকুলেশনের পার্টগুলো আমরা বুঝে গেলাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি এক একটা অ্যাক্সিসকে মাথায় রেখে, তাহলে ফার্স্ট আমরা ক্যালকুলেশন করছি যে কত সময় ওই বলটি বায়ুতে ভাসমান থাকবে, মানে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট। আচ্ছা, তোমাদের এই বিষয়টা বোঝানোর আগে একটা কথা বলে রাখি, যে যারা এখনো পর্যন্ত টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে তোমরা ক্লাস 12, 11 এবং ক্লাস 9 এরকম ভাবে অল্টারনেটিভ ভাবে আমি ক্লাস 2-1 দিন ছাড়া দিতেই থাকছি। তাই প্রত্যেকটা ক্লাসকে সময় মতন সবার আগে পেয়ে যেতে হলে অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটাকেও ক্লিক করো। আর যারা ফিজিক্সের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আমার সঙ্গে সরাসরি আলোচনা করতে চাও তাদেরকে বলবো একটা খুব ভালো সুযোগ আছে তোমাদের কাছে। তোমরা আগে ফার্স্ট টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে নাও, আর এই ভিডিওটি ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক, টিউন অফ ফিজিক্স লাভ ক্লাস 11। সেই লিঙ্কটাকে ক্লিক করো, তাহলেই আমার গ্রুপে অ্যাড করে যেতে পারবে এবং সেখানে এসে তোমরা আমাকে তোমাদের প্রশ্নগুলো অনায়াসে জিজ্ঞেস করতে পারবে, নো প্রবলেম। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। চলো আজকের টপিকটার মধ্যে আবার প্রবেশ করে যাই। তো আমরা ক্যালকুলেশন করতে চলেছি উড্ডয়ন কাল। তো উড্ডয়ন কালটা ক্যালকুলেশন করার জন্য আমি ওয়াই অ্যাক্সিসটাকে বেছে নিলাম, ওকে, কারণ ওপর থেকে নিচের দিকে একদম নামতে ওয়াই অ্যাক্সিস বরাবর যে সময় লাগে সেটাই তো আনুভূমিক অ্যাক্সিস বরাবর সরে যেতে টাইম লাগে। তাই যে কোনো একটা অ্যাক্সিসকে চুজ করে নিয়ে করলেই হয়। আমি ওয়াই অ্যাক্সিসকে চুজ করলাম কারণ এর মধ্যে অনেক বেশি গিভেন ডেটা আছে, তাই আমি এটাকে চুজ করলাম। দেখো প্রাথমিক বেগ 0, এটা আমাদের খুব কাজে দেবে। আচ্ছা, ত্বরণ দ্যাট ইজ -g এবং উচ্চতা দ্যাট ইজ -h,
তাহলে এখানে যে রাশিগুলো জানি সেই রাশিগুলো থেকে যে ফর্মুলা লিখতে পারি সেটা কি, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো s হচ্ছে উচ্চতা, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, সময়টাই আমরা ক্যালকুলেশন করব। এই সময়টাকে আমি ইয়েলো বক্স দিয়ে দেখিয়েছি, এর মধ্যে ভ্যালুটা ফাইনালি নির্ণয় করার পর লিখব। তাহলে এখানে s কত, ওয়াই অ্যাক্সিস বরাবর s হচ্ছে মাইনাস এইচ, প্রাথমিক বেগ 0 ইন্টু টি। আচ্ছা, ত্বরণ কি, ত্বরণ হচ্ছে মাইনাস জি, সো হাফ ইন্টু মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। সো ইকুয়েশনটা ফাইনালি যদি লিখি সুন্দর করে, সেটা হচ্ছে মাইনাস এইচ ইকুয়ালস টু মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো এখানে মাইনাস মাইনাস কেটে গেল, টি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2h বাই জি। সো টি বেরিয়ে গেল দেখো রুট ওভার 2h বাই জি। তাহলে টাইম আমরা পেয়ে গেলাম রুট ওভার 2h বাই জি। এবং এটাই আমরা বললাম যে এক্স অক্ষ বরাবর টাইম ক্যালকুলেশন করলে একই বেরোতে, কারণ দুটো টাইম একই টাইমকে বোঝাচ্ছে। সো ইকুয়াল সাইন দিয়ে এই মানটাও একই ভ্যালুর হচ্ছে। ওকে, এবার আমরা আনুভূমিক দিকে কত দূরে গিয়ে পড়বে, এই অর্থাৎ প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ ক্যাপিটাল আর যাকে বলে, তার ক্যালকুলেশন করব। যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি বুঝতেই পেরে যাচ্ছি যে আমাকে এক্স অক্ষ বরাবর যে সমস্ত ভৌত রাশিগুলো আছে তাদেরকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এক্স অক্ষ বরাবর একটা জিনিস খেয়াল করে দেখো, কোনো ত্বরণ নেই, তাই না? তাহলে ত্বরণ না থাকলে শুধুমাত্র বেগ আর সরণ যদি থাকে, তাহলে আমরা জানি কোন ফর্মুলা ইউজ করতে হয়। হ্যাঁ, এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলা আমাদের ইউজ করতে হয়। এস কত এখানে, এস হচ্ছে প্লাস আর, এটা আমরা ক্যালকুলেশন করব। বেগ কত, বেগ হচ্ছে ইউ, সময় একটু আগে ক্যালকুলেশন করেছি, দ্যাট ইজ রুট ওভার 2h বাই জি। তাহলে আর এর ভ্যালু অনায়াসে ক্যালকুলেশন করা হয়ে গেল, আর ইকুয়ালস টু ইউ ইন্টু রুট ওভার 2h বাই জি। তাহলে এখানে লিখে নি ইউ ইন্টু রুট ওভার 2h বাই জি। চলো এবার আমরা বার করব অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি। যখন ও আনুভূমিক তলের ওপর এসে পড়লো সেই সময় ওর বেগ কি ছিল। তো বেগ যেহেতু দুটো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এদের দুজনকে নিয়েই তৈরি হচ্ছে, তাহলে আমরা এখানে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দুটোকে নিয়েই ক্যালকুলেশন করব। কিন্তু এখানে বক্সটা আমরা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসকে দেখিয়েছি কেন? তার কারণ এক্স অক্ষ বরাবর বেগের তো কোনো পরিবর্তন হচ্ছে না। প্রাথমিক বেগ এখানে ইউ ছিল, একদম এন্ডে সেখানেও ইউই আছে, চেঞ্জ হচ্ছে কে, ওয়াই অ্যাক্সিস বরাবর। প্রাথমিক বেগ এখানে 0 ছিল এবং এখানে যখন এসে পৌঁছালো তখন কি বলেছিলাম, u7 হয়ে গেছিল। তাহলে এবার আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করে ফার্স্ট আমরা u7 বার করে নেব। তাহলে u7 যেই বেরিয়ে যাবে, ইউ তো আমরা জানি, এই দুটোর লব্ধি ক্যালকুলেশন করব। এই দুটোর মধ্যেকার কোণ 90 ডিগ্রি। তাহলে লব্ধি নির্ণয় করাটা কোনো ব্যাপার নয়। আমরা জানি যদি দুটো ভেক্টরের মধ্যেকার কোণ 90 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি সামান্তরিক সূত্রানুসারে বা ত্রিভুজ সূত্রানুসারে আমরা বলতেই পারি যে রুট ওভার ইউ এফ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হবে। তোমরা এই যে বেগটা পেলে না, ভি ধরলাম, এই বেগটা হচ্ছে ভি, এই বেগটা আনুভূমিকের সঙ্গে কত কোণ করে আছে সেটাও ক্যালকুলেশন করতে পারবে। ধরলাম আনুভূমিকের সঙ্গে এখানে এই ফাই কোণ করে আছে, তাহলে ট্যান ফাই থেকে ক্যালকুলেশন করে নাও। ট্যান ফাই ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে এটা, এটা মানে হচ্ছে u7, তাহলে u7 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে u, সো ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স u7 বাই u। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে কি, u7টা ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে আমি y অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করি, তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব তোমরা একটু ভেবে বলো, বুঝতেই পারছো। তাহলে এখানে যে ফর্মুলাটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at, কারণ দেখো ইউ জানো, আচ্ছা ত্বরণ জানো, সময় ক্যালকুলেশন করে ফেলেছো, সো ফাইনাল ভেলোসিটি নির্ণয় করা কোনো ব্যাপার নয়। ফাইনাল ভেলোসিটিটা কত আমি বলেই নিয়েছি, এটা হচ্ছে মাইনাস u7, কারণ নিচের দিকে ভেলোসিটিটা, তাই মাইনাস লিখলাম u7। প্রাথমিক বেগ 0, ত্বরণ কত মাইনাস জি, টাইম বেরিয়ে গেছে রুট ওভার 2h বাই জি। তাহলে মাইনাস u7 ইজ ইকুয়ালস টু মাইনাস এই জিটাকে রুট ওভারের ভেতরে নিয়ে গেলে সেটাই হয়ে যাচ্ছে 2h জি স্কোয়ার বাই জি। এই জি দিয়ে এই স্কোয়ারটাকে কেটে গেল, তাহলে এটাই হয়ে যাচ্ছে u7 ইজ ইকুয়ালস টু, দেখো এই নেগেটিভ সাইন কেটে যাচ্ছে, তাহলে u7 ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gh। u7 পেয়ে গেলাম। এবার u7 যেই পেয়ে গেলাম, এবার
এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিলে ফাইনাল ভেলোসিটি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। u7 কত বেরিয়েছে, √2gh, তাহলে u7 স্কোয়ার হয়ে যাচ্ছে কি 2gh প্লাস u স্কোয়ার, দ্যাট ইজ v। ক্যালকুলেশন হয়ে গেল, কত সোজা। এবার কোণ, আনুভূমিকের সঙ্গে ফাইনাল ভেলোসিটি যখন এখানে হচ্ছে তখন কত কোণ করছে, এই কোণটা করছে ফাই, দ্যাট ইজ tan ইনভার্স u7 আমরা পেয়ে গেছি √2gh প্লাস u স্কোয়ার ডিভাইডেড বাই u। এনি প্রবলেম? নো প্রবলেম। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই। দেখো, আনুভূমিক দিকে কোনো বস্তুকে ছুড়ে দিলে তার ক্ষেত্রে অনেকগুলো ভৌত রাশির ক্যালকুলেশন আমরা শিখে গেলাম। এই যে প্রসেসগুলো শিখলাম বা এই যে টেকনিক যার সাহায্যে করলে আমাদের সলভটা সহজ হয়ে যাচ্ছে, এটা বুঝে গেলাম। এবার আমরা এটাকে কাজে লাগাবো এবং অনেক জটিল অঙ্ক করব, যেটার কথা দিয়ে আমি স্টার্ট করেছিলাম। দেখবে কত সহজে হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে। চলো, কোনো উঁচু স্থান থেকে একই বেগে বিভিন্ন কোণে ছোড়া প্রাসের গতির তুলনা। ছবি দেখতে পাচ্ছ তো? আর একটু ভালো করে দেখো। এবার দেখো, একটা ভিডিও দেখে নাও। এখানে দেখো তিনটে বস্তু, এখানে মিসাইলের মতন দেখিয়েছি, তাকে তিনটে অ্যাঙ্গেল করে ছুড়লাম। আনুভূমিকের সঙ্গে একটা আনুভূমিক দিকে, একটা আনুভূমিকের সঙ্গে উপরের দিকে, একটা আনুভূমিকের সঙ্গে নিচের দিকে। এবার তিনটে কি একই সময় এসে রিচ করলো না? আরেকবার ভালো করে খেয়াল করো। না, তিনটে একই সময় এসে রিচ করলো না। শুধু তাই নয়, একই ডিস্টেন্সেও গেল না, বিভিন্ন ডিস্টেন্সে গেল। এবার এটাই আমরা অঙ্কের সাহায্যে বুঝবো। দেখো, এটা হচ্ছে রিয়েল ঘটনা, আমি যেটা দিয়েই শুরু করেছিলাম। এই এক্সপেরিমেন্টটা তোমরা দেখে নিয়েছো। এবার অঙ্কে যাই। অঙ্কে দেখতে পাচ্ছ যে এখানে তিনটে ঘটনা। একটা 105 মিটার উঁচু বাড়ি, তার ছাদের থেকে একটি বলকে 20√2 মিটার পার সেকেন্ড বেগে কখনো আনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, কখনো আনুভূমিক দিকে, কখনো আনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ কিন্তু নিচের দিকে করে বলটাকে ছোড়া হলো। তো এই তিনটে ক্ষেত্রে আমরা উড্ডয়নকাল ও প্রক্ষেপ সীমা বার করব এবং তাদের মধ্যে কম্পেয়ার করে দেখব যে কোনটা বেশি হয়, কোনটা কম হয়, কেন হয়। চলো ক্যালকুলেশন করা যাক। আমরা অলরেডি ট্রিক্স বা টেকনিক শিখে গেছি এবং সেটা কি এখানেও আবার কাজে লাগাবো, আমি বলেইছি। তাহলে এই তিনটে ঘটনায় যা যা ঘটছে তাকে সিম্পলিফাই ফার্স্ট করে নিয়ে তার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যে পার্টগুলো হয়, যে ভৌত রাশিগুলো হয়, সেগুলো ঝপাঝপ চার্ট বানিয়ে ফেলবো। চলো ফার্স্ট করি। প্রথম ঘটনা, আনুভূমিকের সঙ্গে ওপরের দিকে 45 ডিগ্রি কোণ করে ছুড়ে দেওয়া হয়েছে 20√2 এই বেগে। তাহলে আনুভূমিক দিকে ওর বেগ কি হবে? 20√2 cos 45 ডিগ্রি। সো 20√2 ইন্টু 1/√2, √2 কেটে যাচ্ছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ঠিক একই রকম ভাবে উলম্ব পার্টটা কি হচ্ছে? 20√2 sin 45, sin 45 ডিগ্রি মানে 1/√2, সো এটা হয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা উপাংশে ভেঙে নিয়েছি। এবার দেখি, তাহলে ইউ প্রাথমিক বেগ সেটা কত এক্স অক্ষ বরাবর? সেটা হচ্ছে +20 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ, যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো রকম কোনো ত্বরণ নেই, অন্তিম বেগ একই থাকবে, সো +20 মিটার পার সেকেন্ড। ত্বরণ নেই, ফলে 0। সময় কত লাগলো ক্যালকুলেশন করব, আনুভূমিক দূরত্ব কত হবে সেটাও ক্যালকুলেশন করব। ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত? দ্যাট ইজ +20 মিটার পার সেকেন্ড, কারণ এটা উলম্ব দিকে ওপরের দিকে, অর্থাৎ ওপরের দিকটাকে তো আমি বলেই নিয়েছি পজিটিভ ধরবো এবং এই ডিরেকশনটাকে পজিটিভ ধরবো। ওকে, অন্তিম বেগ হচ্ছে ফাইনালি নিচের দিকে হবে এবং সেটা জানি আমরা এরকম ভাবে ঘুরে এসে এই নিচের দিকে যখন হবে। তাহলে আমি এটা জানি না, তো আমি এটাকে জিজ্ঞাসা চিহ্ন রাখলাম। ত্বরণ কত? ত্বরণ হচ্ছে -g। উচ্চতা কত? -105। মাইনাস কেন? কারণ এটা এই হাইট থেকে নিচের দিকে, সো -105 মিটার। সময় কত ক্যালকুলেশন করব এবং এই দুটো টাইম যে ইকুয়াল সেটা একটু আগেই বুঝেছি। চলো ফার্স্ট ঘটনাটা আমরা সিম্পলিফাই করে নিলাম। এবার যদি আমরা সেকেন্ড ঘটনাটা করি, সেকেন্ড ঘটনায় আনুভূমিক দিকেই বেগ আছে 20√2 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ প্রাথমিক বেগ কত? দ্যাট ইজ +20√2 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? একই থাকবে। ত্বরণ 0। সময় ক্যালকুলেশন করব, আনুভূমিক দূরত্ব ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে? প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ জানি না।
ক্যালকুলেশন করতে হবে ত্বরণ, দ্যাট ইজ মাইনাস জি। হাইট কতটা নামছে, -105 মিটার। সময় কত, সেটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, তৃতীয় ঘটনায় দেখতে পাচ্ছি আনুভূমিকের সঙ্গে 20√2 কোণ করে, বাট নিচের দিকে। তাহলে এখানে আমরা ওই ভেলোসিটিটাকে যদি আবার উপাংশে ভাঙি, তাহলে আনুভূমিক দিকে সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আগের মতোই ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। এবং উলম্ব দিকে সেটাও 20 মিটার পার সেকেন্ড, কিন্তু খেয়াল রাখবে এটা কিন্তু এখন নিচের দিকে, তার মানে নেগেটিভ ধরতে হবে। চলো আগে ফার্স্ট এক্স অ্যাক্সিস বরাবর দেখে নিই। প্রাথমিক বেগ কত, +20 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ +20 মিটার পার সেকেন্ড। ত্বরণ 0, সময় ক্যালকুলেশন করতে হবে, আনুভূমিক দূরত্ব ক্যালকুলেশন করতে হবে। ওয়াই অ্যাক্সিস বরাবর এইখানে কি লিখবো, এবার এখানে লিখবো -20 মিটার পার সেকেন্ড, যেহেতু নিচের দিকে। অন্তিম বেগ জানি না, ক্যালকুলেশন করতে হবে। ত্বরণ কত, -জি। হাইট কত নামছে, -105 মিটার। সময় ক্যালকুলেশন করতে হবে, এবং এই টাইমগুলো আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষের ক্ষেত্রে সমান হয়। একটা জিনিস বলে রাখি যে জি কে আমি অঙ্ক ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেব, এটা একটু মাথায় রেখো। চলো এবার স্টেপে স্টেপে অঙ্ক করব। আমাদের ক্যালকুলেশন কি করতে হবে, সময় আর আনুভূমিক দূরত্ব, খেয়াল থাকে জানো। তাহলে ফার্স্ট অঙ্কের জন্য আমরা ক্যালকুলেশন করছি। সময় কোন অ্যাক্সিস ধরে করবে, তোমার কি ইচ্ছা? আচ্ছা চলো আমি ওয়াই অ্যাক্সিস ধরে করব। ওকে, তাহলে কোন ফর্মুলা ইউজ করব, s = ut + ½ at স্কোয়ার। মনে পড়ছে আমি টাইমের জন্য ওয়াই অ্যাক্সিস ধরেছিলাম এবং এই ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। সো এক্ষেত্রে কি হচ্ছে, s কত, s হচ্ছে -105। প্রাথমিক বেগ দ্যাট ইজ 20, টাইম ক্যালকুলেশন করব তাই t থাকলো। আচ্ছা a কে আমি কি -g ধরেছি, দ্যাট মিন্স -10, সো -10/2 × t স্কোয়ার। ওকে, এটা 5 হয়ে যাচ্ছে। সো ভালো করে লিখলে -105 20t -5t স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করে দিই। সিম্পলিফাই করলে এটাই হয়ে যাচ্ছে, 5 দিয়ে এটা কাটছে, এটা 4 হয়ে যাচ্ছে, এটা 21 হয়ে যাচ্ছে। সো এটাই হয়ে যাচ্ছে -21 = 40 - t স্কোয়ার। এবার একটু সাজিয়ে লিখি ক্যালকুলেশন করার জন্য। তাহলে t স্কোয়ার এদিকে নিয়ে আসছি, t স্কোয়ার -40 - 21 = 0। তাহলে এবার আমরা ax² + bx + c = 0 এই যে ফর্মুলা হয় আমরা জানি, এক্ষেত্রে যদি x এর ভ্যালু নির্ণয় করতে হয় কি হয়, -b ± √b² - 4ac/2a। এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে t এর ভ্যালু কি হচ্ছে, t = -b দ্যাট ইজ +4 ± √b² দ্যাট ইজ -4² দ্যাট ইজ 16 -4ac, 4a হচ্ছে 1, c হচ্ছে -21, সো 21 আর এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল, /2 × a দ্যাট ইজ 1। এখন টাইম কিন্তু কখনো নেগেটিভ হয় না, মানে টাইম কখনো কমে যেতে পারে না, টাইম অলওয়েজ বাড়ে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাই এই নেগেটিভ পার্টটা হচ্ছে না, তাহলে এটা কেবলমাত্র পজিটিভের জন্য হচ্ছে। তাহলে আমি কি বলবো, 4 প্লাস এটা কি হচ্ছে √16 প্লাস 4 × 21 দ্যাট ইজ 84, 84 প্লাস 16 দ্যাট ইজ 100 /2। So 4 plus 10 / 2 that is 14/2 that is 7 সেকেন্ড। টাইম বেরিয়ে গেল, that is 7 সেকেন্ড। লিখে দিলাম জায়গায়, এটাও যদি 7 সেকেন্ড হয় এইটাও 7 সেকেন্ডই হতো ক্যালকুলেশন করলে। ব্যাপারটা আমরা সব জানি, আর নতুন করে কিছু বলার নেই। টাইম ক্যালকুলেশন হয়ে গেল, এবার আমরা কি ক্যালকুলেশন করব, আনুভূমিক দূরত্ব। আচ্ছা আনুভূমিক দূরত্ব ক্যালকুলেশন করার জন্য এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভ্যালু চুজ করব। তাহলে কি করব, s = vt ফর্মুলা, কারণ ওই বরাবর কোনো ত্বরণ নেই। আচ্ছা s দ্যাট ইজ এখানে +r, ভেলোসিটি কত, দ্যাট ইজ 20, টাইম বেরিয়ে গেছে 7, 140 মিটার। কত অনায়াসে হলো, কোনো ব্যাপারই নয়, 140 মিটার প্লাস 140 মিটার, কারণ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, প্রথম ঘটনা নিয়ে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। নেক্সট ঘটনা চলে যাই।
আনুভূমিক দিকে। তো এটার ওপর তো প্রথমেই আমরা করেই নিয়েছি, চলো এখন আর কোনো ব্যাপারই হবে না, করি। আচ্ছা, আবার ফার্স্ট আমরা টাইম ক্যালকুলেশন করে নেব। সো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করব। এস ইকুয়ালস টু মাইনাস 105, ইউ ইকুয়ালস টু এখানে 0 ইন্টু টি, এটা হয়ে যাচ্ছে মাইনাস 10/2 টি স্কোয়ার। সো মাইনাস 105 ইজ ইকুয়ালস টু মাইনাস 5 টি স্কোয়ার। সো মাইনাস মাইনাস কেটে বাদ চলে গেল, টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 105/5, দ্যাট ইজ 21। সো টি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার হওয়া উচিত, কিন্তু আমরা যেহেতু বললাম যে টাইম কখনো নেগেটিভ হতে পারে না, সো প্লাস রুট ওভার 21 টাইমের ভ্যালু আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা চাই কত দূরত্ব গিয়ে পড়বে, তাহলে আনুভূমিক দিকে এস ইকুয়ালস টু ভিটি, এই সমীকরণ অ্যাপ্লাই করব। তাহলে এস দ্যাট ইজ পজিটিভ আর ইজ ইকুয়ালস টু ভি কত, 20√2 ইন্টু টাইম পেয়ে গেছি √21, তাহলে এটা হয়ে যাচ্ছে 20√2 ইন্টু 21 দ্যাট মিটার। সো 20√42 মিটার। তাহলে আমরা টাইম আর ডিস্টেন্স পেয়ে গেলাম। টাইমটা এখানে লিখে দিচ্ছি, টি ইকুয়ালস টু √21 সেকেন্ড, এবং ডিস্টেন্স দ্যাট ইজ 20√42 মিটার ডিস্টেন্স। তাহলে দেখো আগের থেকে এর ভ্যালুটা অবশ্যই কমে গেছে, টাইম তো দেখেই বুঝতে পারছি কমেছে, √21 দ্যাট ইজ লেস দেন 7। তাহলে এই যে ব্যাপারটা আমরা পেয়ে গেলাম। এবার থার্ড কেসে আমার দেখবো যে কি হয়। এবারের ঘটনায় আনুভূমিক দিকের সঙ্গে নিচের দিকে 45 ডিগ্রি কোণ করে এবং 20√2 মিটার পার সেকেন্ড এই বেগে ছোড়া হয়েছিল। তাহলে আবার আমরা যদি টাইম ক্যালকুলেশন করতে চাই, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ইউজ করতে হবে। তোমাদের আর কোনো অসুবিধা আছে? তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে এই ফর্মুলাটা হচ্ছে টাইমের জন্য অ্যাপ্লাই করো। আর আনুভূমিক বরাবর যদি ডিস্টেন্স বার করতে হয় তাহলে এস ইকুয়ালস টু ভিটি ইউজ করতে হয়। সো এখানে আবার সেই একই রকম ভাবে মাইনাস 105, ইউ হচ্ছে কত, ইউ এখানে -20, দেখতে পাচ্ছ তো এটা -20 ইন্টু টি -10/2 টি স্কোয়ার। সো এখানে এই মাইনাস গুলো সব কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটাও এটা কেটে 5 হয়ে যাচ্ছে, আবার এই 5 দিয়ে এগুলোকে কাটা যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, এটা 21 হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে লিখতে পারি 21 ইকুয়ালস টু 40 প্লাস টি স্কোয়ার। এবার এটাকে একটু সুন্দর ফর্ম করে দিই, নাহলে তোমাদের একটু অসুবিধা হবে বুঝতে। টি স্কোয়ার প্লাস 40 মাইনাস 21, অর্থাৎ 21টাকে আমি ডান দিকে নিয়ে গেছি, নিয়ে ইকুয়েশনটা ফাইনালি লিখলে এরকম হচ্ছে। আবার সেই একই রকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর জন্য x ক্যালকুলেশন করার যে মেথড শিখলাম তার থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে t ইকুয়ালস টু কি হবে, মাইনাস b। তাহলে এখানে এটা -4 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস √b স্কোয়ার, তাহলে 16 মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু c দ্যাট ইজ -21, তাই এইটা আবার প্লাস হয়ে গিয়ে ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1, তাহলে এর ভ্যালু কি হচ্ছে -4। আমরা একটু আগেই বলেছি টাইম কখনো নেগেটিভ হতে পারে না, সো প্লাস রুট ওভার আবার এটা 4 ইন্টু 21 দ্যাট ইজ 84, 84 প্লাস 16, সো 100, √100 ডিভাইডেড বাই 2 that is -4 plus 10 divided by 2 that is 6/2 and that is 3 সেকেন্ড। দেখো টাইমটা আরো কমে গেছে, t ইকুয়ালস টু এখন 3 সেকেন্ড। প্রথমে কত ছিল, প্রথমে আনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে উপরের দিকে ছোড়ার জন্য এর সময় লেগেছিল 7 সেকেন্ড নিচে পড়তে, আনুভূমিক দিকে ছোড়ার সময় 4.58 সেকেন্ড, এবং নিচের দিকে ওই 45 ডিগ্রি কোণ করে ছুড়লে সেটা আরো সময় কমে গিয়ে 3 সেকেন্ড হয়ে গেল। কত দূরে গিয়ে পড়বে সেটা এবার বার করব। তাহলে s ইকুয়ালস টু ভিটি, এই সমীকরণ থেকে প্লাস আর ইকুয়ালস টু এই বরাবর ভেলোসিটি প্লাস 20 ইন্টু টাইম দ্যাট ইজ 3 সেকেন্ড, সো 60 মিটার বেরিয়ে গেল, 60 মিটার।
তাহলে এই ডিস্টেন্সটাও দেখো কন্টিনিউয়াসলি কমে গেছে, 140 129.6 থেকে 60 হয়ে গেছে। তাহলে তোমরা এই ক্যালকুলেশন থেকে বুঝতে পারলে যে এই ছক করে নিয়ে তোমাদের এত লাইন টানতে হবে না, বাট তোমরা একটা রাফ ছক তোমরা করে নিতে পারবে অঙ্ক করার সময়। এবং এই ছক করে নিয়ে এর ওপর একটা হাইট থেকে যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলে ছুড়ে দিক, যে কোনো ভেলোসিটিতে ছুড়ে দিক, যা ইচ্ছা নির্ণয় করতে বলুক, কোনো ব্যাপার নয়। তো এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এই প্রজেক্টাইল মোশনের উপর ডিফারেন্ট অঙ্কগুলো করো, আশা করছি কোনো অসুবিধা হবে না। আমার পরবর্তী ক্লাসে আমি প্রাসের গতির সঙ্গে আপেক্ষিক গতি দুটো ইনক্লুড হয়ে যায় যদি, এই ধরনের অঙ্কগুলো নিট, যেই মেন, যেই অ্যাডভান্স, ইভেন এখন তো বোর্ডের কঠিন পরীক্ষার কোশ্চেনগুলোতেও আসে থাকে, তাই এই বিষয়টা বোঝা খুব জরুরি। তাই এই টপিকটাকে ভালো করে পাওয়ার জন্য অবশ্যই বুঝতে পারছো টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে বেল আইকনটাকেও ক্লিক করো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বক্তব্য আমাকে জানিয়ে দেওয়ার জন্য কমেন্ট করো। ওকে, আজকের মতন টাটা, বাই।